গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প। শুরু করছি আজকের গল্প গজাননের কৌটো। আজ রইল দ্বিতীয় পর্ব। অঘোর কৃষ্ণবাবুর সময়টা বিশেষ ভালো যাচ্ছে না। গতকাল সন্ধেবেলা নাতি আর নাতনিদের সঙ্গে কুইজ কন্টেস্টে গোহারা হেরেছেন। মহাত্মা গান্ধীর বাবার নাম, মেরি গাইয়ের ইংরেজি প্রতিশব্দ আর ক্রিকেটে চায়নাম্যান কাকে বলে তা বলতে পারেননি। অবশ্য তার মনোসংযোগ করতে না পারার যথেষ্ট কারণও ছিল। দিন চারেক আগে খুবই দামি একজোড়া নতুন চটি কিনেছেন। পরশুদিন তার সেজশালা হরিপদ ভুল করে সেই চটি পরে চলে গেছে। কাছে পিঠে নয়, হরিপদ গেছে নাগপুরে। বছর খানেকের মধ্যে তার আর আসার সম্ভাবনা নেই। কথাটা তুলতেই স্ত্রী ফোঁস করে উঠেছেন, কেমন আক্কেল তোমার বলো তো? না হয় নিয়েইছে 150 টাকার একজোড়া চটি, তাতে কোন রাজ্যপাট যেতে বসেছে তোমার? তাড়াহুড়োয় খেয়াল করেনি, বুঝতে পারলে ঠিক পার্সেল করে পাঠিয়ে দেবে। পার্সেলের ভরসা অঘোর কৃষ্ণবাবু করছেন না মোটেই। বারবার চটি জোড়া যেন চোখের সামনে ভেসে উঠছে আর দীর্ঘশ্বাস পড়ছে। শুধু চটি হারানোর দুঃখই নয়, গদাধরের মতো আনাড়ির কাছে গত 3 দিনে সাথে দাবায় হেরেছেন। পরশু বিকেলে তো গদাধরের বোড়ের মুখে গজটা চেপে দিতে গিয়ে ঘোড়ার চাঁটে গজ উড়ে গেল। নিজের আহাম্মকির জন্য নিজেরই দুগালে থাবড়া মারতে ইচ্ছে যায়। আর শুধু কি তাই, পরশুদিন হরিহর হাই স্কুলের রবীন্দ্র জয়ন্তীতে তাকে সভাপতি করতে নিয়ে গিয়েছিল। সভাপতির কাজ বড্ড যাচ্ছে তাই, সারাক্ষণ ভ্যাজরং ভ্যাজরং ভাষণ শুনতে হয়। তাই তিনি ভাষণের সময়টায় দিব্যি ঘাড় কাত করে কিছুক্ষণ ঘুমিয়ে নিলেন। তারপর যখন তার নিজের ভাষণ দেওয়ার সময় হলো, তখন চটকা ভেঙে উঠে বক্তৃতা দিতে গিয়ে তিনি যে কেন রবীন্দ্রনাথের জন্মস্থান কাঁঠালপাড়ার মহিমা কীর্তন করতে লাগলেন তা তিনি এখনো বুঝে উঠতে পারেন না। শ্রোতারা সবাই হেসে ওঠায় নিজের ভুল বুঝতে পেরে তিনি খুব গম্ভীরভাবে বললেন, কাঁঠালপাড়া অতি ভালো জায়গা, রবীন্দ্রনাথ সেখানে জন্মালেও ক্ষতি ছিল না, কারণ কাঁঠালপাড়ায় অনেক মহাপুরুষ জন্মেছেন, যদিও কে কে জন্মেছেন তা তার ঠিক মনে পড়ছে না, ইত্যাদি। ফলে সভায় হাসির অট্টরোল উঠল। অঘোর কৃষ্ণবাবু ভ্যাবাচেকা খেয়ে বসে পড়লেন। আর সেখানেই শেষ নয়, গত কয়েকদিনে আরো কিছু ঘটনা ঘটেছে। গতকাল কালু মুদির দোকানে 13 টাকা 42 পয়সার সঙ্গে 33 টাকা 22 পয়সা যোগ দিয়ে কি করে যে তিনি 78 টাকা 80 পয়সা হিসেব করলেন কে জানে। কালু খুব তাচ্ছিল্যের সঙ্গে বলল, মেসমশাইয়ের দেখছি ভীমরতি ধরেছে। এই যে এই অঞ্চলের লোকে তাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে উল্লেখ করে, তা তো আর এমনিতে নয়। তার প্রবল প্রতাপ, সাংঘাতিক ব্যক্তিত্ব এবং দুর্দান্ত কর্তৃত্ব করার ক্ষমতার জন্যই খাতির করে লোকে তার ওই নাম দিয়েছে। এর জন্য মনে মনে তিনি খুশি ছিলেন। কিন্তু এই পরশুদিন তার বন্ধু ডিএমএস, জ্যোতিষার্ণব, সাহিত্য সরস্বতী, বিদ্যা বারিধি, পুরনার্ণব, কাব্যশ্রী, রোগাভোগা, নটবর হালদার তার উত্তরের বারান্দায় বসে সকালবেলায় চা খেতে খেতে হঠাৎ বিজ্ঞান নিয়ে তর্ক জুড়ে দিল। তার বক্তব্য বিজ্ঞান টিজ্ঞান সব বোগাস, ওতে মানুষের কোনো কৃতিত্বই নাই, ভগবানই সব দিয়ে রেখেছেন, মানুষ শুধু ভগবানের নকল করে এসেছে এতকাল। অঘোর কৃষ্ণ চটে উঠে বললেন, মানে? মানুষ বুদ্ধি খাটিয়ে সূক্ষ্ম হিসেব নিকেশ করে যে এত আবিষ্কার করলো, তার নকল হতে যাবে কেন? তখন নটবর বলল, আহা, বুদ্ধিটাও তো ভগবানই দিয়েছেন রে বাপু। তর্ক যখন তুঙ্গে উঠেছে তখনই নটবর বলে বসল, অত তর্জন গর্জন করছো কেন?
তুমি কি বাঘ সিংহে নাকি যে তর্জন গর্জনে ভয় খাবো? তখন বুক চিতিয়ে অঘোর কৃষ্ণ বললেন, আলবাত বাঘ, লোকে আমাকে তাই বলে। সেটা তোমার প্রশংসা করার জন্য বলে না, বলে তোমার গায়ের বোটকা গন্ধের জন্য। অঘোর কৃষ্ণ ভারী অবাক হয়ে বললেন, বোটকা গন্ধ? আমার গায়ে বোটকা গন্ধ? কই, কোথায়? বলে তাড়াতাড়ি নিজের গা শোঁকার জন্য চেষ্টা করতে লাগলেন। নটবার বলল, আহা, বোটকা গন্ধটা কথার কথা। বলছিলাম ওই রকমই কোনো ছেদো কারণে তোমাকে সবাই বাঘ বলে হাসি ঠাট্টা করে আর কি। তুমি তো আর আশু মুখুজ্জের নও, কিংবা বাঘা যতীনের মতো লাল মুখদের সঙ্গে লড়াইও করনি। তোমাকে বাঘ বললে বাঘেদের অপমানই হয়। তারা চাইলে তোমার বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারে। নটবরের মতো রোগাভোগা লোকও আজকাল তাকে অপমান করে যাচ্ছে। এটা খুবই ভাবনার কথা। অঘোর কৃষ্ণের দুঃখের শেষ এখানেই নয়। তার বয়স এখন 65। তার বাবা হরিকৃষ্ণের বয়স এখন 90। অতি শক্ত সমর্থ হরিকৃষ্ণের এখনো মাথা ভর্তি কাঁচা পাকা চুল, মুখে 32টা শক্ত দাঁত, পাঁঠার হাড় চিবিয়ে গুঁড়ো করে ফেলতে পারেন, রীতিমতো ডন বৈঠক করেন, মুগুর ভাজেন, 5-10 মাইল টানা হাঁটতে পারেন, দাপটও প্রচন্ড। রোজ সকালে বাবাকে প্রণাম করতে যান অঘোর কৃষ্ণ। আর প্রতিদিনই হরিকৃষ্ণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কবে যে তুই একটা মানুষের মতো মানুষ হবি সেটাই বুঝতে পারি না। রাত্রিবেলা বৌমা এসে বলল, কালও নাকি তুই বাজার থেকে একটা কানা বেগুন এনেছিস। এখনো তুই নাকি পাতে নিম বেগুন দিলে থালার নিচে চালান দিয়ে লুকিয়ে ফেলিস। সকালে দুধ খাওয়ার কথা, তা সেটা নাকি বেড়ালের বাটিতে চুপি চুপি ঢেলে দিয়ে আসিস। শুনতে পাই সেদিন নাকি ব্রজ মাস্টারকে বাজারে দেখেও পেন নাম করিসনি। আর ইদানিং শুনতে পাচ্ছি তুই নাকি দুপুর বেলায় ছাদে উঠে চারদিকে ঢিল মারিস। হরবাবুর বৈঠকখানার কাঁচ আর নবকৃষ্ণর মেটে কলসি নাকি তোর ঢিলেই ভেঙেছে। অভিযোগগুলো কোনোটাই মিথ্যে নয়। অঘোর কৃষ্ণ তাই মাথা নিচু করে ঘাড় চুলকোতে থাকেন। হরিকৃষ্ণ ভারী বিরক্ত হয়ে বললেন, অন্যগুলো তবু সহ্য করা যায়, কিন্তু দুপুর বেলা ঢিল ছোঁড়াটা তো মোটেই কাজের কথা নয়। ঢিল মারিস কেন? অঘোর কৃষ্ণ মিনমিন করে বললেন, আগে 4-5টা হনুমান এসে কদিন ধরে বাগানে খুব উৎপাত করছে, সেই জন্যই ঢিল মেরে তাড়াচ্ছিলাম। হরিকৃষ্ণ বললেন, হনুমানরা চিরকালই গাছের কলাটা মূলটা খেয়ে আসছে, তাই বলে ঢিল মারতে হবে? আর হবে না। হরিকৃষ্ণ অত্যন্ত কঠিন চোখে ছেলের আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, আর যেন তোমার সম্পর্কে কোনো নালিশ শুনতে না হয়। এখন তুমি যেতে পারো। না, অঘোর কৃষ্ণ অনেক ভেবে দেখলেন সময়টা তার খারাপই যাচ্ছে। কারণ দুপুরবেলা তিনি যখন ভাত খাওয়ার পর সামান্য তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, তখনই তার জানলার পাশে পেয়ারা গাছে হনুমানগুলো এমন দাপাদাপি শুরু করলো যে তিষ্ঠতে না পেরে তিনি উঠে পড়লেন। ঢিল মারা বারণ, সুতরাং বেতের মজবুত লাঠি গাছ বাগিয়ে তিনি বাগানে ঢুকে যখন বীর বিক্রমে এগোচ্ছেন, হঠাৎ কোথা থেকে একটা ঢিল এসে তার ডান কাঁধ ঘেঁষে মাটিতে পড়ল। অঘোর কৃষ্ণ আঁতকে উঠে চারদিক চাইছেন, সঙ্গে সঙ্গে উপর্যুপরি আরো 3-4টে বড় বড় ঢিল এসে গাছপালায় পড়তে লাগলো। একটা পড়লো তার বাঁ হাতের কবজিতে, তিনি কোকিয়ে উঠলেন, আর একটা সাঁ করে তার মাথা ঘেঁষে কান ছুঁয়ে চলে গেল। কিন্তু ঢিলটা মারছে কে? ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা, এই সেই বৃত্তান্ত নয় তো? তিনি সভয়ে একটা ঝুপসি আম গাছের তলায় দাঁড়িয়ে আত্মরক্ষা করতে করতে চারদিকে চাইতে লাগলেন। হঠাৎ ছাদের দিকে নজর যেতেই তিনি স্পষ্ট দেখলেন ছাদে দাঁড়িয়ে বীর বিক্রমে ঢিল ছুঁড়ছেন তার বাবা হরিকৃষ্ণ। হাতের শেষ ঢিলটা ছুঁড়ে হরিকৃষ্ণ আত্মতৃপ্তিতে হাতটা ঝেড়ে আপন মনেই হেসে বললেন, অপদার্থ, অপদার্থ, বুঝলে? অঘোরটা একেবারেই অপদার্থ। হাতে টিপ নেই মোটে,
হনুমান মারতে গেছে, গিয়ে কার কাঁচ ভাঙছে, কার কলসি ভাঙছে। এই যুগের ছেলেদের কি আর সেই সাধনা আছে, না অধ্যাবসায়? ঢিল ছুঁড়তেও তো এলেম দরকার হে বাপু। অঘরকৃষ্ণের ভারী রাগ হলো, কারণ তার বাবা হরিকৃষ্ণের হাতেও যে মোটেই টিপ নেই তার দিনের আলোর মতোই পরিষ্কার। এলোপাতাড়ি ছোড়া ঢিলগুলো একটাও কোনো হনুমানের গায়ে লাগেনি, বরং একটা ঢিল অঘরকৃষ্ণের কবজি জখম করেছে, আর একটা আরেকটু হলেই তার মাথা ফাটিয়ে দিত। কিন্তু এসব কথা হরিকৃষ্ণকে বলার মতো বুকের পাটা কার আছে? পৃথিবীতে চিরকালই অত্যাচারীরা অত্যাচার করে এসেছে, আর অত্যাচারিতরা মুখ বুজে থেকেছে। এই অবিচারের জন্যই তো লোকে কমিউনিস্ট হয়। হরিকৃষ্ণ আবার ঢিল ছুটতে শুরু করেছেন। ঠকাস ঠকাস করে চারদিকে ঢিল এসে পড়ছে। মাথা বাঁচাতে অঘরকৃষ্ণ তাড়াতাড়ি দূরে সরে এলেন, একেবারে বাগানের পাঁচিলের ধার ঘেঁষে এসে দাঁড়িয়ে তবে নিশ্চিন্ত। কিন্তু নিশ্চিন্ত হওয়ার কি জো আছে? হঠাৎ কি যেন পেছন থেকে খুব অমায়িক গলায় বলল, অঘোর বাবুর কি সময়টা একটু খারাপ যাচ্ছে? কে? বলে লাঠি বাগিয়ে অঘরকৃষ্ণ ঘুরে দাঁড়ালেন। যা দেখলেন তাতে তার চোখ ছানা বড়া হবার জোগাড়। প্রায় 1.5 মানুষ সমান উঁচু পাঁচিলের ওপর গোঁফ দাড়িওয়ালা একটা লোক ঠ্যাং ঝুলিয়ে বসে আছে। পরনে ময়লা একটা ছেঁড়া পাতলুন, গায়েও একটা আধময়লা বোতাম খোলা বিবর্ণ জামা। আর আশ্চর্যের ব্যাপার হলো, তার দুপাশে 3টে 3টে করে মোট 6টা হনুমান বেশ শান্তশিষ্ট হয়ে বসে আছে। এত নিশ্চিন্তে বসে থাকার কথা নয়, কারণ দেয়ালের ওপর কাঁচার পেরেক বসানো আছে। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে অঘরকৃষ্ণ দাঁত কড়মড় করে বললেন, তুমি কে হে বেয়াদব? দেয়ালে উঠেছ যে বড়, কি মতলব? লোকটা এক গাল হেসে বলল, মতলব কিছু খারাপ নয় মশাই, এই আপনাদের বাগানটা বসে বসে দেখছি। বাগান দেখছো নাকি আর কিছু? আর ওগুলো নিশ্চয়ই তোমার পোষা হনুমান। আমার বাগানে কোশমিন কালে কখনো হনুমানের উৎপাত হয়নি, তাই ভাবি হঠাৎ এখানে হনুমান এলো কোত্থেকে। এখন বুঝতে পারছি এ তোমারই কাজ। লোকটা মাথা নেড়ে বলে, আগে না, আমি কোশমিন কালেও কোনো হনুমান পুষিনি মশাই। তাহলে ওগুলো তোমার কাছে এমন ভালো মানুষের মতো বসে আছে কি করে? লোকটা একটু হেসে বলল, জাত ভাই মনে করেছে বোধহয়। আমি কি আর মানুষের মধ্যে গণ্য হওয়ার যোগ্য? যেখানেই যাই কুকুর বেড়াল পশু পক্ষী পিছু নেয়, শুধু মানুষের কাছেই কোলকে পাই না মশাই। এই একটু দেওয়ালে উঠে আরাম করে বসে আছি বলে আপনি কত কথাই না শোনাচ্ছেন। অঘরকৃষ্ণ হুঙ্কার দিলেন, আরাম করে বসে আছো মানে? দেওয়ালে কাঁচ নেই, পেরেক নেই? থাকবে না কেন? খুব আছে, সেগুলো ফুটছে না। লোকটা হেসে বলে, গরিবের হলো গিয়ে মোটা চামড়া, সারা জীবন কণ্টকাকীর্ণ পথ ধরেই তো আমাদের চলা, ওসব কি আমাদের লাগে? ওহ, কথার দেখছি খুব বাহার। এখন ভালোই ভালোই নামবে কি না? কোন দিকে নামি বলুন তো, ভেতরে না বাইরে? ভেতরে নামলে আপনি আমাকে পাকড়াও করতে পারেন, আর বাইরে নামলে আমি পালাতে পারি। তোমাকে পাকড়াও করার ইচ্ছে আমার নেই, তুমি তোমার হনুমানদের নিয়ে কেটে পড়ো। আগে হনুমানগুলো যে আমার নয়। আলবাত তোমার। আগে না, বিশ্বাস করুন, আমি দেওয়ালে উঠে আপনাদের বাগানটা দেখছিলাম। হনুমানগুলো আপনার বাবা মশাইয়ের ঢিলের ভয়ে গুটি গুটি এসে আমার দুপাশে বসে পড়ল। তবে যাই বলুন, আপনার চেয়ে আপনার বাবা মশাইয়ের ঢিলের হাত অনেক ভালো। অঘরকৃষ্ণ খিঁচিয়ে উঠে বললেন, চাই ভালো, একটাও ঢিল হনুমানের গায়ে তো দূরের কথা, লেজেও লাগেনি। এলো পাতাড়ি ছুঁড়ছেন, একটু হলে আমার মাথাটাই ফাটতো। লোকটা মাথা নেড়ে বলল, না মশাই, ন্যায্য বিচার যদি করতে হয় তবে আমি বলবো আপনার বাবা মশাইয়ের হাতের জোর অনেক বেশি। কাল তো দেখলুম আপনার ঢিলগুলো ওই মাদার গাছটাও পেরোয়নি, আর আপনার বাবার ঢিল ওই জাম গাছটা অব্দি এসেছে। অঘরকৃষ্ণ ভারী ক্ষুব্ধ গলায় বললেন,
আমার হাতে জোর নেই বলছো? তাহলে হরবাবুর বৈঠকখানার কাঁচ আর নবকৃষ্ণর মেটে কলসি ভাঙলুম কি করে? হ্যাঁ? লোকটা তাচ্ছিলের হাসি হেসে বলে, ওই আনন্দেই থাকুন। আপনার বাবা মশাই কি কি ভেঙেছেন তা জানেন কি? তিনি পানুবাবুর শোবার ঘরের ড্রেসিং টেবিলের আয়না চুরমার করে দিয়েছেন। পানুবাবু থানায় যাওয়ার জন্য ধুতিতে মালকোছা মারছেন এখন। চৌধুরী বাড়ির ছাদে পাথরের পরীর একটা ডানা ঢিল মেরে উড়িয়ে দিয়েছেন। সে বাড়ির দরোয়ানরা ভয় খেয়ে খাটিয়ার তলায় ঢুকেছে বটে, তবে তারাও লাঠি সোটা নিয়ে এলো বলে। তার উপর আপনার বাবা মশাইয়ের ঢিলে কালীপদর নারকোল গাছ থেকে একটা নারকোল পড়ে তার পিসিমার টালির চাল ফুটো হয়ে গেছে। কালীপদর পিসিমা কাঁচা ঘুম ভেঙে উঠে সাপ সাপান্ত করছেন, না মশাই, আমাকে স্বীকার করতেই হবে, আপনার বাবা মশাইয়ের ঢিলের হাত আপনার চেয়ে ঢের ভালো। এ কথায় খুব অসন্তুষ্ট হয়ে অঘরকৃষ্ণ বললেন, থাক থাক, তোমাকে আর ফোপর দালালি করতে হবে না। সবাই হলো শক্তের ভক্ত আর নরমের জম। বাবার হাঁক ডাক আর দাপট বেশি বলেই সবাই তাকে তেল দেয়। তবে আমিও বলে রাখছি, এক মাঘে শীত যায় না। ঢিল মারা কাকে বলে তা আমিও দেখিয়ে দেব। লোকটা ঠ্যাং দোলাতে দোলাতে উদাস গলায় বলল, সত্যি কথা বললেই আজকাল লোকে চটে যায় দেখছি। তা আমি কি করব বলুন? নিজের চোখে যা দেখেছি তা অস্বীকার করি কি করে? তার মানে তুমি রোজই এ বাগানে হানা দাও? তা দি, কত 22 দিন ধরেই দিচ্ছি। অঘরকৃষ্ণের চোখ কপালে উঠল। হ্যাঁ, 22 দিন? তুমি তো ডাকাত হে। বলি, তোমার মতলবখানা কি? লোকটা ঘাড় চুলকে বলে, মতলব কিছু খারাপ ছিল না মশাই। গা ঢাকা দিয়ে কি করে বাড়ির মধ্যে ঢোকা যায় তার সুলুক সন্ধান করছিলাম। বলো কি, দিনে দুপুরে গা ঢাকা দিয়ে বাড়িতে ঢুকতে চাও? সে কথা আবার বুক ফুলিয়ে বলছো? লোকটা বিমর্ষ গলায় বলে, কি করব মশাই, রাতে যে আমার সুবিধে হয় না, তখন বড্ড ঘুম পায়। এহ, নবাব পুত্তুর, রাতে ঘুম পায়? চোরছাচোরদের আবার রাতে ঘুম কিসের? অত আয়সি হলে কি ও লাইনে চলে? লোকটা শুকনো মুখে বলে, সেজন্যই তো জীবনে উন্নতি হলো না মশাই। যে তিমিরে ছিলুম সেই তিমিরেই পড়ে আছি। খুবই বিরক্ত হয়ে অঘরকৃষ্ণ বললেন, অপদার্থ অপদার্থ, সাধনা নেই, অধ্যবসায় নেই, কাজে নেমে পড়েছেন। আর কাজের ছিরি বা কি? দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে দেয়ালের ওপর উঠে বসে 5 জনের কাছে নিজেকে জাহির করছেন। আচ্ছা, লজ্জা শরম বলেও তো একটা ব্যাপার আছে রে বাপু। এত আনাড়ি হলে কি চলে? লোকটা দুঃখিত মুখে তার সঙ্গে একমত হয়ে বলল, আগে অতি নির্জলা সত্যি কথা। কায়দা কানুন আমার বিশেষ জানা নেই। তা মশাই, আপনি যদি একটু সুবিধে করে দেন তাহলে আমার বড্ড উপকার হয়। অঘরকৃষ্ণ অত্যন্ত বিরক্তির সঙ্গে বললেন, কিসের সুবিধে হে? তোমার হয়ে কি চুরি ডাকাতি করে দিতে হবে নাকি? লোকটা একগাল হেসে ভারী লজ্জার সঙ্গে মাথা চুলকোতে চুলকোতে বলে, অনেকটা সেই রকমই আর কি। অঘরকৃষ্ণ সমবেদনার সঙ্গেই বললেন, বাপু হে, তুমি যখন কোনো কাজের নও তাহলে এ লাইনে এলে কেন? পেটের দায়েই আশা মশাই, অন্য লাইনে সুবিধে হচ্ছিল নাকি না। তা আগে কি করতে? সে শুনলে আপনি হাসবেন। ছিলুম বাজিকর, এই একটু আধটু ম্যাজিক ট্যাজিক দেখাতুম। বটে, ম্যাজিশিয়ান? অনেকটা সেই রকমই। তা সেটা খারাপ কাজ হবে কেন? চুরির চাইতে তো ভালো। পেট চালাতে পারলে খারাপ নয় বটে, তবে ওতেও বিশেষ সুবিধে হয়নি। না, তুমি দেখছি কোনো কমমেন নয়। ভেবেছিলুম তোমাকে চোর বলে ধরে নিয়ে গিয়ে বাবার কাছে একটু বাহবা আদায় করব। এখন দেখছি তোমার মতো অপদার্থকে ধরে নিয়ে গেলে বাবা হেসেই খুন হবে। লোকটা জুলজুল করে অঘরকৃষ্ণের দিকে চেয়ে বলল, তা এখন আমাকে অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে বটে, কিন্তু মশাই, এক সময় আমারও একটু নামডাক হয়েছিল। তাই নাকি? তা তোমার নামটা কি? আগে জাদুকর গজানন। অঘরকৃষ্ণের মুখে হাসি হাসি ভাবটা মিলিয়ে গেল।
বড় বড় চোখ করে চেয়ে বললেন, কি কি বললে যেন? আগে জাদুকর গজানন। গ গ গ- গ- গ বলতে বলতে অঘোরকৃষ্ণ হঠাৎ চোখ উল্টে মূর্ছিত হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলেন। ওদিকে হরিকৃষ্ণ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে ফের চারদিকে দুমদুম করে ঢিল ছুটছেন আর বিজয় গর্বে হাসছেন। এমন সময় হঠাৎ বাগানের একটা দুর্ভেদ্য কোণ থেকে একটা ঢিল উড়ে এসে ঠং করে জলের ট্যাঙ্কে লেগে ছিটকে এসে তার মাথায় লাগলো। তিনি বাপরে বলে চেঁচিয়ে দু হাতে মাথা চেপে ধরে বসে পড়লেন। ভাবলেন মাথাটা বোধহয় দুফাঁক হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝলেন তার আঘাত তেমন গুরুতর নয়, আর ঢিলটাও ছোট। তখন তিনি রাগে লাফিয়ে উঠে রেলিং এর কাছে ছুটে গিয়ে চেঁচাতে লাগলেন, কে রে? কার এত সাহস? এমন বুকের পাটা কার? কেউ অবশ্য জবাব দিল না। হরিকৃষ্ণ রাগে গড়গড় করতে করতে দোতলায় নেমে আলমারি থেকে বন্দুক বের করে বাগানে ছুটে গেলেন। যেদিক থেকে ঢিলটা এসেছিল সেদিকটায় ঝোপঝাড় একটু বেশি। বন্দুক বগলে নিয়ে পাকা শিকারীর মতো এগিয়ে যাচ্ছিলেন হরিকৃষ্ণ। হঠাৎ দেখতে পেলেন পাঁচিলের কাছ বরাবর তার বড় ছেলে অঘোরকৃষ্ণ দিব্যি হাত পা ছড়িয়ে ঘাস জমির ওপর চিৎপাত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। হরিকৃষ্ণ কাছে গিয়ে ছেলের পেটে বন্দুকের নলের একটা খোঁচা দিয়ে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, তোমাকে না কতদিন দুপুরে ঘুমোতে বারণ করেছি? দুপুরে ঘুমোলে মানুষ অলস, বোকা আর অকর্মণ্য হয়ে পড়ে। আমার ভয়ে এখন ঘরে না ঘুমিয়ে লুকিয়ে বাগানে এসে ঘুমোতে শুরু করেছো? ছি ছি অঘোর, শেষমেশ এইরকম কপটতার আশ্রয় নেবে এটা আমি ভাবিনি। অঘোরকৃষ্ণের ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখা গেল না। হরিকৃষ্ণ আরো কিছুক্ষণ তার উদ্দেশ্যে ভর্ৎসনা মিশ্রিত একখানা ভাষণ দিলেন এবং তারপর বুঝতে পারলেন পরিস্থিতি কিছুটা গম্ভীর। বুঝতে পারলেন অঘোরকৃষ্ণ ঘুমোচ্ছেন না, অজ্ঞান হয়ে গেছেন। তার ভয় হলো একটু আগে তিনি যে দুর্দান্ত ঢিলগুলো মারছিলেন তারই কোনোটা লেগে অঘোরকৃষ্ণের এই দশা হয়েছে কিনা। কিন্তু তেমন কোনো ক্ষতচিহ্ন দেখা যাচ্ছিল না। হরিকৃষ্ণ তাড়াতাড়ি বাগানে জল দেওয়ার লম্বা রবারের পাইপটা টেনে এনে অঘোরকৃষ্ণের মুখে চোখে জলের ছিটে দিলেন। অঘোরকৃষ্ণ চোখ মিটমিট করে চাইলেন, তারপর পটাং করে সোজা হয়ে বসে বললেন, সর্বনাশ, লোকটা গেল কোথায়? হরিকৃষ্ণ অবাক হয়ে বললেন, লোক? লোক কোথায় দেখলে হে তুমি? ওই তো পাঁচিলের ওপর বসেছিল। পাঁচিলের ওপর? তোমার কি মাথা খারাপ হলো নাকি? পাঁচিলের ওপর পেরেক আর কাঁচ লাগানো, ওখানে কেউ বসতে পারে? আগে নিজের চোখে দেখা। হরিকৃষ্ণ তার বড় ছেলের ওপর বিশেষ আস্থা রাখেন না। একটা হাঁ দিয়ে বললেন, তার লোকটা কি তোমাকে মারধর করেছে নাকি? হঠাৎ মূর্ছা গেলে কেন? মূর্ছা যাব না? বলেন কি, আপনি হলেও মূর্ছা যেতেন। বটে? কেন, লোকটার চেহারা কি খুব ভয়ঙ্কর? বাঁকানো শিং, বড় বড় মূলোর মতো দাঁত, কিংবা বাঘ সিংহের মতো থাবা টাবা ছিল? না না, ওসব নয়। রোগা ভোগা চেহারা, তবে তার নাম যে জাদুকর গজানন। বলে খানিকক্ষণ হাঁ করে বসে রইলেন হরিকৃষ্ণ। তারও একটু মূর্ছার লক্ষণ দেখা গেল। চোখ দুটো একটু উল্টে গেল, মাথা ঝিমঝিম করে একটু টলতে লাগলেন। বন্দুকটা হাত থেকে খসে পড়ে গেল। তবে শক্ত ধাতের লোক বলে একটা গাছে ভর দিয়ে সামলেও গেলেন। তারপর বললেন, জাদুকর গজাননকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিলে? অঘোরকৃষ্ণ করুণ গলায় বললেন, ছেড়ে দেওয়ার ইচ্ছে মোটেই ছিল না, হঠাৎ মূর্ছা যাওয়ায় ব্যাটা পালিয়ে গেছে। হরিকৃষ্ণ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বললেন, মূর্ছা যাওয়ার আর সময় পেলে না তুমি? যখন তখন মূর্ছা গেলেই হলো? ওরে বাপু, সবকিছুরই একটা সময় আছে। ওরকম মোক্ষম সময়ে কেউ মূর্ছা যায় বলে শুনেছো কখনো? এখনো ডিসিপ্লিন শিখলে না, আর কবে এসব শিখবে? 5 লাখ টাকা হাতের মুঠোয় এসেও ফসকে গেল। মূর্ছা টুর্ছাগুলো যদি একটু আগে সেরে রাখতে তাহলে এমন দাঁওটা হাত ছাড়া হতো না।
দেয়ালে দেয়ালে পোস্টার পড়েছে, জাদুকর গজাননকে ধরিয়া দিলে 5 লক্ষ টাকা পুরস্কার। গঞ্জের লোক হন্যে হয়ে তাকে খুঁজছে, আর সে নিজে এসে তোমাকে ধরা দিতে চাইলো, তুমি গেলে মূর্ছা। অঘরকৃষ্ণ একটু লজ্জিত ভাবে বললেন, জীবনে তো কখনো মূর্ছা যায়নি, তাই মূর্ছা যাওয়ার নিয়ম কানুন গুলো ভালো জানা ছিল না। লোকটা যখন বলল আমার নাম গজানন, তখন আমি দেখলুম দেয়ালের ওপর যেন 5 লাখ টাকা বসে বসে ঠ্যাং দোলাচ্ছে। এত কাছাকাছি 5 লাখ টাকা বসে আছে দেখে মাথাটা কেমন করে উঠলো যেন। ওই তো তোমাদের দোষ, কোনো ব্যাপারে গা নেই, তৎপরতা নেই, পট করে লাফিয়ে গিয়ে সাপটে ধরবে তো। ধরতে পারলে এতক্ষণে। তা যাকগে, বলি ঠিকানাটা কি জিজ্ঞেস করেছিলে? আগে না, তোমাদের সব কাজই বড্ড কাঁচা। ঘটনাটা নিয়ে সন্ধ্যের পর বাড়িতে একটা মিটিং বসলো। সভার মধ্যমণি অবশ্যই হরিকৃষ্ণ, তার সামনে 3 ছেলে, অঘরকৃষ্ণ, হরিৎকৃষ্ণ এবং নীলকৃষ্ণ, আর 6 নাতি, গন্ধর্ব, কন্দর্প, অশ্বিনী, ইন্দ্র, বরুণ, গণেশ আর তাদের ছেলেপুলেরা। হরিকৃষ্ণ খুব গম্ভীর মুখে বললেন, মানুষের জীবনে সুবর্ণ সুযোগ খুব বেশি আসে না। আজ সুবর্ণ সুযোগটি শুধু এসেছিল তাই নয়, সে আমাদের বাড়িতে ঢুকতেও চেয়েছিল। হয়তো তার চুরি টুরির মতলবও ছিল। তা যাক, অঘোর যদি তাকে সেই সুযোগ দিত, তাহলে আমরা তাকে চোর কুঠুরিতে বন্ধ করে রেখে মেঘনাথ বাবুকে খবর পাঠিয়ে এবং তার হাতে লোকটাকে তুলে দিয়ে এতক্ষণে 5 লাখ টাকার মালিক হয়ে বসে থাকতাম। তাই বলছিলাম, সুবর্ণ সুযোগ যে কখন কোন পথে কোন ছদ্মবেশে আসে সে বিষয়ে তোমরা হুঁশিয়ার থেকো। হঠাৎ গন্ধর্ব বলল, আচ্ছা দাদু, এই মেঘনাথ বাবুটিকে? হরিকৃষ্ণ বললেন, একজন গণ্যমান্য লোকই হবেন, বিষান দত্ত জানে। গন্ধর্ব মাথা নেড়ে বলে, এই ধর্মনগর শিবাইতলাতে আমাদের অন্তত 4 পুরুষের বাস। এই অঞ্চলে সবাইকে চিনি, কিন্তু মেঘনাথ বাবু বলে তো কারো নাম শুনিনি। ওরে, তোরা কেউ শুনেছিস? বলে সে ভাইদের দিকে তাকালো। সকলে নেতিবাচক মাথা নাড়া দেওয়ায় হরিকৃষ্ণ একটু অস্বস্তিতে পড়ে বললেন, নাম শোনোনি বলেই কি আর নেই নাকি? হয়তো দূরে থাকেন, হয়তো নতুন এসেছেন। বিষান উকিল মানুষ, কাঁচা কাজ করবার লোক নয়। গন্ধর্ব বলল, পোস্টারগুলো আমি খুঁটিয়ে দেখেছি, তাতে বলা হয়েছে গজাননকে ধরতে পারলে যেন বিষান দত্তকে খবর দেওয়া হয়। হরিকৃষ্ণ বললেন, তাহলে তো সমস্যা মিটেই গেল। রামায়ণের মেঘনাদের মতো ইনিও আড়ালে থাকতে চাইছেন। তা থাকুন না, আমাদের তো তাকে দরকার নেই, দরকার তার 5 লাখ টাকার। গন্ধর্ব বলল, না দাদু, আরো সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা জাদুকর গজাননকে নিয়ে। গজাননকে মেঘনাদ ধরতে চাইছে কেন? হরিকৃষ্ণ বললেন, হয়তো গজানন মেঘনাদের ছেলেই হবে, কিংবা ভাই বা ভাইরা ভাই, যা হোক একটা কিছু হলেই হলো। আমাদের অত খোঁজ খবরের দরকার কি? এ ব্যাপারে বিষান দাদুও ভেঙে কিছু বলছেন না, শুধু মুচকি হেসে বললেন, লোকটাকে খুঁজে দিলে টাকা কিন্তু ঠিকই পাবে, যেন টাকাটাই আসল, আর কিছু জানার দরকার নেই। হরিকৃষ্ণ উজ্জ্বল হয়ে বললেন, আমিও তো তাই বলি, কাজ কি বাপু অত খোঁজ খবরে, ফেলো করি মাখো তেল। গন্ধর্ব গম্ভীর হয়ে বলল, জাদুকর গজানন সম্পর্কে আরো একটু কথা আছে দাদু। কি কথা? আমাদের এক পূর্বপুরুষ ধর্মনগরে থাকতেন, তার নাম সদাশিব। তিনি একজনকে নিয়ে একটা পুঁথি লিখেছিলেন, যাকে নিয়ে লিখেছিলেন তিনিও একজন ভোজবাজিকর গজানন। এখনো গাঁয়ে-গঞ্জে বুড়ো মানুষরা তার কিছু কাহিনী বলেন। অনেকের ধারণা গজানন এখনো বেঁচে আছেন, যদিও সেটা বিশ্বাসযোগ্য নয়, কারণ বেঁচে থাকলে তার বয়স হয় 200 বছরের কাছাকাছি। হঠাৎ হরিকৃষ্ণ সোজা হয়ে বসে বলে উঠলেন, তাই তো। সবাই তার দিকে তাকালো। হরিকৃষ্ণ বললেন, কথাটা একদম খেয়াল ছিল না। এই গল্প আমরা ছেলেবেলায় শুনেছি। ইনফ্যাক্ট এখনো আমাদের বাড়িতে বহু পুরনো আমলের কিছু জিনিসপত্র
রক্ষিত আছে। তার মধ্যে একটা ছোট ডিবের মতো কৌটোও ছিল। সেটায় হাত দিতে গিয়ে একবার ঠাকুমার কাছে বকুনি খেয়েছিলাম। ঠাকুমা বলেছিলেন, ওরে, ও যে গজাননের জিনিস, ওতে হাত দিসনি, কুড়িকুষ্ট হবে, নির্বংশ হবি। ভয়ে আর কখনো হাত দিইনি। তা গজানন একজন ছিল বটে, সে বহুকাল আগে মারা গেছে। হঠাৎ এখন তার কথা কেন? লোকে অনেক গাঁজাখুরি কথা বলে, ওতে কান দিও না। গন্ধর্ব বলল, লোকের কথায় কান দিচ্ছি না, কিন্তু গজাননকে নিয়ে ইদানিং হঠাৎ নানা গল্প কেন ছড়াচ্ছে তা জানার জন্য আমার কিছু কৌতূহল হয়েছে। মেনে নিচ্ছি এই গজানন সেই গজানন নয়, কিন্তু এই কথা মানতেই হবে যে এই গজাননের কিছু রহস্য আছে। নইলে জনৈক মেঘনাদ বাবু হঠাৎ তাকে পাকড়াও করার জন্য 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করবে কেন? আরো প্রশ্ন, গজানন এ বাড়িতেই বা হানা দিচ্ছে কেন? হরিকৃষ্ণ বললেন, আমার মনে হয় এই গজানন একজন ফেরারি চোর বা ডাকাত। মেঘনাদ বাবুর বাড়িতে বড়সড় চুরি বা ডাকাতি করে পালিয়েছে, তাই মেঘনাদ বাবু হন্যে হয়ে তাকে খুঁজছেন। গন্ধর্ব মাথা নেড়ে বলল, চুরি বা ডাকাতির ব্যাপার হলে পুলিশের কাছে খবর থাকতো। আমি অনুসন্ধান করে জেনেছি, পুলিশের কাছে সেরকম কোনো অভিযোগ নেই। পুলিশ গজানন নামের কাউকে খুঁজছে না। হরিকৃষ্ণ বললেন, সে যাই হোক, গজানন যে বদমতলবেই এখানে এসেছে তাতে সন্দেহ নেই, কারণ সে গা ঢাকা দিয়ে আমাদের বাড়িতে ঢোকার সুযোগ খুঁজছিল। অঘোরকে সে নিজের মুখেই কবুল করেছে সে কথা। এমনকি বাড়িতে ঢোকার জন্য সে অঘোরের কাছে সাহায্যও চেয়েছিল। অঘোরকৃষ্ণ মাথা নেড়ে সায় দিয়ে বললেন, সে কথাটা সত্যি। চোর হলেও সে তেমন এফিশিয়েন্ট চোর নয়। 22 দিন ধরে সে নাকি এ বাড়িতে ঢোকার চেষ্টা করছে, পেরে ওঠেনি। গন্ধর্ব একটু হেসে বলে, আপনারা কি এমন চোরের কথা শুনেছেন যে নাকি গেরস্তর বাড়িতে ঢোকার জন্য গেরস্তরই সাহায্য চায়? এ কথা শুনলে যে লোকে হাসবে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প গজাননের কৌটো। আজ ছিল 2য় পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি 3য় পর্ব নিয়ে।